হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি, এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টারের যে কার্য আছে, কার্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সাধারণভাবে কার্য বলতে আমরা সাধারণভাবে যে বলছি কোনো কিছু কাজ করা। তাহলে আমরা আজকে জানব এই যে বিজ্ঞানের ভাষায় কার্য বলতে কী বোঝে। তাহলে কার্য কাকে বলছে? যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় এবং এই বল প্রয়োগ করার ফলে বস্তু দুটি অবস্থানের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো একটা বস্তু, ধরো কোনো একটা বস্তু এ অবস্থানে আছে, এখান থেকে যদি আমরা বল প্রয়োগ করি, ধরো এফ বল প্রয়োগ করা হলো, তারপরে বস্তুটি এই বি অবস্থানে পৌঁছালো, বি অবস্থানে পৌঁছালো। এই যে পথটা অতিক্রম করলো তাকে আমরা কি বলি? সরণ বলি। কি বলি? সরণ বলি। তাহলে কি প্রয়োগ করলাম? আমরা বল প্রয়োগ করলাম। সরণকে আমরা কি দ্বারা লিখি? এস দ্বারা লিখি। কোথাও কোথাও আমরা ডি দ্বারাও লিখে থাকি। তাহলে কি বললাম? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু, তাহলে বল প্রয়োগ করেছিলাম কোথায়? এখানে প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তখন তাকে আমরা কি বলে থাকি? কার্য বলে থাকি। বোঝা গেছে? তাহলে কার্য কি বললাম? কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় এবং ওই বল প্রয়োগের ফলে বস্তুর যদি প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তখন তাকে আমরা কার্য বলি। আর এই কার্যকে আমরা কী দ্বারা লিখি? ডাব্লু দ্বারা লিখি। মানে কি? ওয়ার্ক ডান যেমন লিখি না আমরা, ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডান মানে কি? কার্য বা কৃতকার্য। তাই একে আমরা কী দ্বারা লিখি? ডাব্লু দ্বারা লিখি। তাহলে আমরা কি বলতে পারি? ডাব্লু সমান সমান বস্তুর ওপর প্রযুক্ত বলের মান কত? এফ। প্রযুক্ত বলের মান কত? এফ ইন্টু সরণ, ইন্টু সরণ। তাহলে কার্য সমান সমান আমরা কি বলতে পারি? বস্তুর ওপর প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ। কার সরণ? বস্তুর সরণ। কারণ বল প্রয়োগের হলে বস্তুতে এক স্থান থেকে অন্য স্থানে আছে। তাহলে কি বলবো? কার্য সমান সমান বা ওয়ার্ক ডান বা কৃতকার্য সমান সমান বস্তুর ওপর প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ। এই দুজনের গুণফলকে আমরা কি বলবো? কার্য বলবো। তাহলে যেমন আমরা কার্য দেখলাম, এবার আমরা দেখব কার্যের একক। কার্যের একক। তাহলে সাধারণভাবে আমরা একক দুইটি পদ্ধতিতেই দেখি। একক এসআই পদ্ধতিতে কার্যের একক কি? এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে কি? জুল। এসআই পদ্ধতি কার্যের একক জুল। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্গ। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? এবার এখান থেকে যদি আমাদেরকে বলে যে 1 জুল কাকে বলা হয়, তাহলে 1 জুল কাকে বলা হয়? আমরা সবসময় কার্যের ক্ষেত্রে তাহলে কার্য সমান সমান কি? বল ইন্টু সরণ। তাহলে কোনো বস্তুর ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং সেই বল প্রয়োগ করার ফলে বস্তুর প্রয়োগ বিন্দুর সরণ যদি 1 মিটার হয়, 1 মিটার হয়, তখন তাকে আমরা বলবো কি? 1 জুল। অর্থাৎ এইটা সমান সমান জুল সমান সমান আমরা কী বলতে পারি? নিউটন মিটার। নিউটন মিটার। তাহলে আর কাকে বলে? একইভাবে কোনো বস্তুর ওপর যদি আমরা 1 ডাইন বল প্রয়োগ করি, 1 ডাইন বল প্রয়োগ করি এবং সেই 1 ডাইন বল প্রয়োগের ফলে বস্তুর সরণ যদি 1 সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার হয়, তখন তাকে আমরা বলবো কি? 1 আর্গ। কি বলবো? এটাকে আমরা বলবো কি? 1 আর্গ বা ডাইন সেমি। ডাইন সেমি হয়েছে। এটাকে আমরা কি বলবো? বললাম 1 জুল বা 1 নিউটন মিটার। 1 নিউটন মিটার। বোঝা গেছে এত দূর? তাহলে আমরা কি দেখলাম? জুল আর আর্গ দেখলাম। তাহলে এবার আমরা যদি দেখি যে জুল আর আর্গের মধ্যে একটা কি সম্পর্ক আছে, জুল আর আর্গের মধ্যে সম্পর্ক, অথবা কোশ্চেনে পড়ে যে 1 জুল সমান সমান কত আর্গ। তাহলে আমরা কি করব? দেখো, এবার আমরা করব সম্পর্ক। কী লিখবো? সম্পর্ক। কার মধ্যে? জুল ও আর্গের মধ্যে, ও আর্গের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি দেখলাম? 1 জুল সমান সমান কত? 1 নিউটন। নিউটন ইন্টু কত দেখলাম আমরা? 1 নিউটন ইন্টু কত? 1 মিটার। 1 মিটার। 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে 1 নিউটন সমান সমান আমরা কত জানি? যেহেতু আমাকে জুল থেকে আর্গে যেতে হবে,
তাহলে নিউটন 1 নিউটন সমান আমরা কত ডাইন জানি 10⁵ ডাইন 10⁵ ডাইন ইন্টু 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার বা 10⁻², এটা হচ্ছে কত সেমি, তাই তো? তাহলে কি লিখবো আমরা 10⁷ ডাইন সেমি, ডাইন সেমি। তাহলে ডাইন সেমি মানে আমরা কি জানি আর্ক জানি, তাহলে এটা সমান সমান কত 10⁷ আর্ক। বোঝা গেছে আশা করছি। তাহলে কি কি বললাম আরেকবার দেখো। কার্য আগে বললাম যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বলের প্রয়োগ বিন্দু যদি স্মরণ ঘটে তখন তাকে আমরা কি বলে থাকি কার্য বলে থাকি। আর এই কার্য সমান সমান কী হলো তাহলে ডাব্লিউ সমান সমান আমরা কী বলছি এফ ইন্টু এস, এফ ইন্টু এস। তাহলে এফ মানে কি বস্তুর উপর প্রযুক্ত বল, এস মানে কি বস্তুর স্মরণ। আমরা যদি এরপরে যদি আমরা এর কোনো ভেক্টর কোয়ান্টিটি হিসাবে যদি আমরা দেখি ক্লাস 11-এর দিকে যেটা আমাদের আছে ক্লাস 11-12, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ডাব্লিউ সমান সমান কিন্তু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এখানে কস থিটা বলতে কী বোঝায় কোনো বস্তু যে আছে তার উপর যদি বল প্রয়োগ করা হয় এবং যত ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা প্রয়োগ করা হয় এখানে সেই থিটার মানকে বোঝানো হয়। তাই ডাব্লিউ সমান সমান কী হয় এফ এস কস থিটা হয়েছে। এরপর আমরা কি দেখলাম কার্যের একক, কার্যের একক কি এসআই পদ্ধতিতে কি জুল, তাহলে জুল সমান আর সিজিএস পদ্ধতিতে আর্ক। এই জুল কাকে বলে যদি কোনো বস্তুর ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তার প্রয়োগ বিন্দুর সরণ যদি 1 মিটার হয় তখন তাকে আমরা কি বলবো 1 জুল বলবো। কি বলবো 1 জুল বলবো। তাহলে আর কাকে বলবো যে কোনো বস্তুর ওপর যদি 1 ডাইন বল প্রয়োগ করি এবং তার প্রয়োগের পরে যদি বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয় তখন তাকে আমরা কি বলবো আর্ক বলবো, 1 আর্ক বলবো। এবার তাহলে আমরা কি দেখলাম জুল আর্কের মধ্যে সম্পর্ক দেখলাম যে জুল 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। তাই 1 নিউটন সমান 10⁵ ডাইন ইন্টু 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার বা 10⁻² তার সেমি, তাই 10⁷ ডাইন সেমি। এই ডাইন সেমিকে আমরা কি বলি আর্ক বল। কার্য থেকে আমাদের আরেকটা জিনিস আছে এখানে যে কার্যের মাত্রীয় সংকেত কি, কার্যের মাত্রীয় সংকেত। তাহলে এবার আমরা দেখব কার্যের মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেত। আচ্ছা মাত্রীয় সংকেত যখন বের করব তাহলে আমরা কি করব কার্য সমান সমান আমরা কি দেখছি বস্তুর উপর প্রযুক্ত বল, তার মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাই বলের মাত্রীয় সংকেত ইন্টু সরণের মাত্রীয় সংকেত। তাহলে বলের মাত্রীয় সংকেত আমরা কি জানি এম এল T⁻², সেই সঙ্গে গুণ করতে হবে কাকে সরণকে। সরণ মানে কি কোনো একটা পথ দৈর্ঘ্য, তাহলে সরণের মাত্রীয় সংকেত আমরা কি জানি এল, সরণের মাত্রীয় সংকেত কত এল। তাহলে আমরা কি লিখতে পারবো এম এল টু T⁻²। তাহলে কার্যের মাত্রীয় সংকেত কী পেলাম আমরা এম এল টু T⁻²। এটা হলো কার মাত্রীয় সংকেত কার্যের মাত্রীয় সংকেত। বোঝা গেছে তো? এবার আমরা দেখব অভিকর্ষ বলের প্রভাবে কার্য এবং অভিকর্ষ বলের বিপরীতে কার্য। দেখো আর কার্যহীন বল কাকে বলে দেখো কি হবে এবার দেখো। তাহলে বললাম কি বলের বিরুদ্ধে কার্য, বলের পক্ষে কার্য আর কার্যহীন বল। তাহলে কোনো একটা বস্তুকে যদি উপরের দিক থেকে নিচের দিকে ছোড়া হয় তাহলে কোনো একটা এর বললাম কি কার্যের যে ভাগগুলো আমরা পড়ব কি অভিকর্ষ, অভিকর্ষ বলের সাপেক্ষে কার্য, সাপেক্ষে কার্য। আর এটা কি বলবো বলের বিরুদ্ধে কার্য, বিরুদ্ধে কার্য। আর কি পড়বো আমরা তাহলে বলের সাপেক্ষে, বলের বিরুদ্ধে। আর এটা পড়বো আমরা কি কার্যহীন বল। কি পড়বো আমরা কার্যহীন বল। তাহলে দেখো তাহলে প্রথমে যদি আমরা দেখি যে বলের সাপেক্ষে কার্য অর্থাৎ যেই অভিমুখে আমরা বল প্রয়োগ করব, যদি কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি এই অভিমুখে এবং বস্তুটির প্রয়োগ বিন্দুর সরণও যদি এই অভিমুখেই হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো কি বলের সাপেক্ষে কার্য। আবার যদি আমরা দেখি কোনো একটা বস্তু কোনো একটা উচ্চ স্থান থেকে যদি নিচের দিকে ছাড়া হয় তাহলে কি হবে বস্তুটি অভিকর্ষের টানে নিচের দিকে এসে পড়বে। এই ঘটনাকে আমরা বলবো কি বলের সাপেক্ষে কার্য বা অভিকর্ষ বলের সাপেক্ষে কার্য। বোঝা গেছে? তাহলে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করে থাকি, যদি ছাদের কোনো একটা ছাদের উপর থেকে যদি কোনো বস্তুকে আমরা নিচে ফেলে দিই তাহলে কী হবে সেটা অভিকর্ষের টানে কী হবে নিচে এসে পড়বে। তা এই ঘটনাকে আমরা কী বললাম অভিকর্ষ বলের সাপেক্ষে কার্য।
এর পরে যেটা আছে কি আছে আমাদের সেটা দেখো, বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য। অর্থাৎ বলের বিরুদ্ধে বলতে কি বোঝাবে তাহলে, যদি কোনো বস্তুর ওপর যেই দিকে আমরা বল প্রয়োগ করব তার বিপরীত দিকে যদি আমাদের কার্য সমান, অর্থাৎ নিচের দিক থেকে যদি কোনো বস্তু বা কোনো ঢিল যদি উপরের দিকে ছোড়া হয় তাহলে এই সরণ কোন দিকে, সরণ তো উপরের দিকে, সরণ কোন দিকে, সরণ উপরের দিকে, কিন্তু বস্তুটি আবার কোন দিকে ফিরে, অভিকর্ষের টানে নিচের দিকে ফিরে আসে। তো তাহলে বল প্রয়োগ করলে আমরা উপরের দিকে, কিন্তু বস্তুর কোন দিকে ফিরে আসলো, নিচের দিকে ফিরে আসলো। বস্তুর এই ঘটনাকে বলবো কি আমরা, এই ধরনের কার্যকে আমরা বলবো কি বলের বিরুদ্ধে কার্য। কারণ কার্য আমরা জানি কখন হবে, কার্য তখনই সম্পন্ন হবে যখন বস্তুর স্মরণ ঘটবে, যখন বস্তুর স্মরণ ঘটবে। তাহলে যখন আমরা কোনো একটা বলকে বা কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুড়ি তখন বস্তুটি কী করে, যে না অভিকর্ষের টানে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে, নিচের দিকে ফিরে আসে। এই ঘটনাকে আমরা বলবো কি বলের বিরুদ্ধে কার্য। এরপরে আছে কি আমাদের কার্যহীন বল। কার্যহীন বল বলছে কি, যখন কোনো বস্তুর ওপর বল এবং বলের প্রয়োগবিন্দুর অভিমুখ যদি লম্ব বরাবর হয়, যদি লম্ব বরাবর হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা বলে থাকি কি কার্যহীন বল। অর্থাৎ এই ক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হবে অর্থাৎ থিটা, এই থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বলা হয় যে সেই ক্ষেত্রে কোনো কার্য সম্পাদন হয় না। আমরা যদি দেখি কোনো একজন ব্যক্তি সুটকেস নিয়ে চলছে, সুটকেস নিয়ে ভূমির সমান্তরালে যখন সে সুটকেস হাতে নিয়ে চলছে তখন সেই ক্ষেত্রে কী হয়, তার ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই সুটকেসে সেটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাই আমরা বলতে পারি সুটকেস নিয়ে সমান্তরাল সমবেগে চলা কোনো ব্যক্তির কার্য হয় না। আর কোন কোন ক্ষেত্রে কার্য হয় না তাহলে আমরা সাধারণভাবে জানি কি, কার্য সমান সমান কত জানি আমরা, এফ ইন্টু এস। তাহলে কার্য হয় না, ধরো কোনো একটা দেওয়াল, কোনো একটা দেওয়াল যদি এই বোর্ডটাকে যদি আমরা এইভাবে ধাক্কা দিই, এর কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে বল প্রয়োগের ফলে কারো যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে কার্য হয় না। অর্থাৎ স্মরণ যদি না ঘটে, তাহলে এসের মান যদি 0 হয়, এসের মান যদি 0 হয়, বল প্রয়োগ করলাম যে 5 নিউটন 10 নিউটন 7 নিউটন বল প্রয়োগ করলাম, কিন্তু বল প্রয়োগের ফলে তার যদি স্মরণের মান যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কার্য সম্পাদন হয় না। তাহলে ডাব্লিউ ইন্টু 0 তার মানে কত আসছে 0, কারণ এই এফ ইন্টু 0 তার মানে কত আসছে 0, কারণ আমরা জানি 0 কোনো কিছুর সঙ্গে যদি গুণ করে থাকি তাহলে তার ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে তাই আমরা কি বলবো, কার্যহীন বল বলবো বা কোনো কার্য সম্পূর্ণ করেনি তাই বলবো। আর একটা ক্ষেত্রে কার্য হয় না, যখন কোনো একটা বস্তু এই অবস্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি তার যাত্রাপথ সম্পূর্ণ করে আবার যদি এই অবস্থানে ফিরে আসে তাহলে সেই ক্ষেত্রেও তার স্মরণ থাকে না, তাহলে সেই ক্ষেত্রেও সেই কোনো কার্য করে না। বোঝা গেছে তোর কী বললাম? তাহলে কার্য সম্পর্কে আমাদের যদি প্রশ্ন আসে তো এইগুলোর মধ্যেই আসবে। তাহলে কার্য কী, কার্যের একক কী, কার্যের যে এককগুলো আছে তাদের মধ্যে সম্পর্ক কী, এক জুল কাকে বলে,